প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি দশম শ্রেণীর জন্য গণিত বিষয়ে ত্রিকোণমিতির একটি পাঠ তোমাদের সামনে উপস্থাপন করার জন্য হাজির হয়েছি। আমরা আজ আলোচনা করব ত্রিকোণমিতি পাঠের যে প্রথম অধ্যায়, কোণ পরিমাপের ধারণা। এই অধ্যায়টি নিয়ে এখন আমি আলোচনা করব। তোমরা মন দিয়ে শোনো এবং যদি তোমাদের এটি কাজে লাগে তাহলে আমার খুব ভালো লাগবে। আমি সীতানাথ সেন, শিক্ষক, দেওপাড়া চম্পামণি উচ্চ বিদ্যালয়। আমি এখন আলোচনা শুরু করছি। আলোচনা শুরুতেই আমরা একটু প্রাথমিক গল্প করে নিই। প্রথমেই তোমাদের আমি কিছু ছবি দেখাই। এই যে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, একটা নারকেল গাছের ছবি। এখন আমাদের কাজ হচ্ছে এই নারকেল গাছটার উচ্চতা আমাদেরকে মাপতে হবে। তো আমরা এই নারকেল গাছের উচ্চতা কেমন করে মাপবো? আমরা এখনো পর্যন্ত আমাদের যা শিক্ষা আছে, যা আমরা পড়াশোনা করেছি, সেই অনুযায়ী নারকেল গাছটার উচ্চতা মাপতে গেলে হয় আমাদেরকে এই নারকেল গাছটার ডগাতে উঠতে হবে, উঠে সেইখান থেকে ফিতে দিয়ে গোড়া পর্যন্ত মাপতে হবে। তার মানে নারকেল গাছটাই উঠতে হবে। আর যদি আমরা না উঠে মাপতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নারকেল গাছটা কাটতে হবে এবং কেটে সেটাকে শুইয়ে দিয়ে তারপরে এটার যে নারকেল গাছটা কতটা লম্বা সেটা আমরা মাপতে পারবো। কিন্তু একটা গাছের উচ্চতা মাপার জন্য একটা গাছকে কেটে ফেলা, এটা তো কোনো কাজের কথা নয়। এখন আমরা চাইছি যেটা, আমি যদি নারকেল গাছটি উঠতে না জানি আর নারকেল গাছটাকে না কেটে আমি এর কিভাবে উচ্চতা মাপতে পারি, সেটা আমরা কিভাবে মাপবো সেইটা আমরা খুঁজতে চাইছি। কিংবা ধরো একটা নদী, পাহাড়ি এলাকায় এই নদী, দুদিকে বিরাট পাহাড়, মাঝখানে এক খরস্রোতা নদী। আমরা জানি পাহাড়ি এলাকার নদী মানে তার স্রোত খুব প্রবল এবং তার যে নদী গহ্বর সেটিও কিন্তু বেশ গভীর নদী খাত। তাই সেই নদীতে আমরা চাইলেই এক পাড় থেকে অন্য পাড়ে আমরা চলে যেতে পারি না। তাহলে সেই নদী যে কতটা চওড়া, এটা যদি আমরা মাপতে চাই তাহলে আমরা কিভাবে সেটা মাপতে পারি, এটাও একটা সমস্যা হতে পারে। কিংবা ঘুড়ি ওড়ানো তোমরা নিশ্চয়ই দেখেছো। একজন যখন ঘুড়ি ওড়ায়, ঘুড়িটা কিন্তু আমাদের ঠিক মাথার উপরে উড়ে না, ঘুড়ির দড়িটা বেশ কিছুটা কোণ করে দূরে ঘুড়িটা উড়তে থাকে। এখন আমরা যদি এই ঘুড়িটার উচ্চতা মানে ঘুড়িটা কত উঁচুতে, মাটি থেকে কত উঁচুতে ঘুড়িটা উড়ছে সেটা মাপতে চাইলে, এখন ঘুড়ি উড়তে পারে কিন্তু মানুষ তো আর উড়ে ঘুড়ির কাছে যেতে পারে না, তাহলে আমরা তার উচ্চতাটা কিভাবে মাপব? এই যে আমরা যে সমস্যাটার কথা বললাম, একটা নারকেল গাছে না চড়ে, নারকেল গাছটাকে না কেটে একটা নারকেল গাছের উচ্চতা আমরা মাপতে চাইছি, কিংবা একটা পাহাড়ি এলাকার খরস্রোতা নদীর কতটা চওড়া সেটা আমরা মাপতে চাইছি, কিংবা একটা ঘুড়ি যেটা আকাশে উড়ছে সেই ঘুড়িটা কতটা উঁচুতে উড়ছে সেটা মাপতে চাইছি। এটা আমরা কিভাবে মাপব? এখনো পর্যন্ত আমরা যা শিখেছি সেই অনুযায়ী কিন্তু আমরা এটা মাপতে পারবো না। তাহলে গণিতের নতুন কিছু বিভাগ আমাদের আনতে হবে, যে বিভাগ এটা মাপতে পারে। এই যে গণিতের নতুন বিভাগ, যে শাখা এই সমস্যাগুলো সমাধান করতে পারবে, সেই শাখাটি হলো ত্রিকোণমিতি। তাহলে ত্রিকোণমিতি যখন বললাম, আমরা ত্রিকোণমিতি নামটাই শুনলাম, এখনও তো ত্রিকোণমিতি কিছু পড়া হয়নি আমাদের, তাহলে আমরা এগুলো এখনই মাপতে পারবো না। মোটামুটিভাবে কিভাবে
কি কি জিনিস পেলে আমরা একটা মাপতে পারি, আমরা সেটা একটু বুঝে নিতে পারি। প্রথমেই দেখো, আমরা নারকেল গাছটার কথা যদি ধরি, এই নারকেল গাছটার উচ্চতা আমরা কিভাবে মাপতে পারি, কি কি জিনিসগুলো থাকলে আমি মাপতে পারি, সেটা একটু বুঝে নিই। এখন ধরো, এই যে এবি, আমি একটা সরল রেখা টেনেছি, এই এবি সরল রেখাটা ধরছি আমাদের নারকেল গাছটা, যার গোড়াটা হলো বি আর ডগাটা হলো এ। এখন এই বি গোড়া থেকে যদি আমি বেশ কিছুটা সরে গিয়ে সি বিন্দুতে চলে যাই, সি বিন্দুতে চলে গেলে এই বিসি বাহুটা কিন্তু আমি খুব সহজে মাপতে পারবো ফিতে দিয়ে, যেহেতু আমাদের ভূমিতে থাকছে, সেটা মাটিতে থাকছে, তাহলে মাপতে কোনো অসুবিধে নেই। এখন এই সি বিন্দুতে দাঁড়িয়ে আমি কিন্তু নারকেল গাছের ডগাটাকে দেখতে পারবো। আমরা একটা সরল রেখা বরাবর দেখব সেটা, সেই সরল রেখাটা হলো এসি। এখন আমরা যদি এই এসিবি এই কোণটা মাপতে পারি, এটা মাপা খুব জটিল কাজ কিছু নয়। আমরা কম্পাস দিয়ে দুটো কাঠি দিয়ে সেটাকে আমরা চোখ রেখে নারকেল গাছের ডগাটাকে তাকিয়ে আমি কোণটাকে মাপতে পারি, বা আধুনিক অনেক যন্ত্রপাতিও আছে, সেগুলো দিয়েও মাপা সম্ভব। এই এসিবি কোণটা আমি মাপবো, তাহলে আমার দুটো জিনিস চাই। এই কোণটা, দুটো জিনিস আমার চাই, একটা হলো বিসি, সেটা কত দেখব, আর এসিবি কোণটা দেখব। এই দুটো পেয়ে গেলেই, এই বাহু আর কোণ এটা পেয়ে গেলেই তার সাথে এবি আমার বের করবার বিষয়, এটা কিন্তু এই ত্রিকোণমিতি আমাদেরকে বের করে দেওয়ার পথ দেখাতে পারি। তাই আমাদের ত্রিকোণমিতি শেখবার প্রয়োজনীয়তা আছে। কিংবা ধরো, আমরা যেটা বলছিলাম সেই পাহাড়ি নদী, সেই নদীর ক্ষেত্রে কি, আমি এটা ধরছি নদীটা বয়ে যাচ্ছে। এখন নদীর তো এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়ার উপায় নেই। আমি লক্ষ্য করব নদীর আমি যে পাড়ে আছি ঠিক তার অন্য পাড়ে, উল্টো পাড়ে একটা গাছ আমি নির্দেশ করলাম যে গাছ একটা রয়েছে ওইখানটাতে। সেটা ধরো আমি বলছি এই বি বিন্দুতে গাছটা রয়েছে। আমি প্রথমে দাঁড়াবো বি বিন্দুর ঠিক উল্টো দিকের প্রান্তটাতে, এতে। আমাদের এইখানে সমস্যাটা সমাধান করবার বিষয় হলো এ বি এর দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে, মানে নদীটা কতটা চৌড়া আমাদেরকে বের করতে হবে। তো এখন আমাদের কাজ হলো এই এ বিন্দু থেকে আমি আবার খানিকটা সরে আসব। এই ক্ষেত্রে আমি সরে এলাম সি বিন্দুতে। এখন সি বিন্দু থেকে যদি আগের মতোই আমি বি এর দিকে তাকাই, তাহলে একটা কোণে তাকাবো, সেই কোণটা হচ্ছে এসিবি কোণ। এখন আমি যদি এসি আর এসিবি এই দুটো জিনিস আমি বের করে নিতে পারি, এসি বাহুটা আর এসিবি কোণটা, তাহলে কিন্তু ত্রিকোণমিতির সাহায্যে আমি একই রকমভাবে নদীটা কতটা চৌড়া বের করতে পারবো। ঠিক সেরকম ঘুড়িটার ক্ষেত্রেও তাই। ঘুড়ি ধরো উড়ছে মাটি থেকে এইভাবে কোণ করে, এবি হলো ঘুড়িটার সুতো, এ বিন্দুতে ঘুড়িটা আছে, বি বিন্দুতে মানুষটা ঘুড়িটা ওড়াচ্ছে। এখন কতটা উঁচুতে উড়ছে, আমি যদি এ থেকে লম্ব টেনে দিই এসি, তাহলে এই এসির দৈর্ঘ্যটাই আমাদের বের করবার বিষয়। এখানেও তাই, আমি যদি বিসি দৈর্ঘ্যটা বের করে নিতে পারি মেপে, এবং এবিসি কোণটা বের করে নিতে পারি, এবিসি কোণটা, এই দুটো বের করে নিতে পারলে আমি কিন্তু এসির দৈর্ঘ্যটা ত্রিকোণমিতির সাহায্যে খুব সহজেই বের করে নিতে পারব।
এই সব কাজের জন্য আমাদের ত্রিকোণমিতি শেখার প্রয়োজনীয়তা আছে এবং আধুনিক বিজ্ঞানের বিভিন্ন শাখায় আমাদের যে জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন গ্রহ নক্ষত্রের দূরত্ব নির্ণয় এবং অন্যান্য সমস্ত শাখায় এই ত্রিকোণমিতির ব্যাপক ব্যবহার রয়েছে। সুতরাং এই ত্রিকোণমিতিটি আমাদের খুব ভালো করে প্রথম থেকে শিখতে হবে। এটাই হলো শুরু। এখান থেকে এটাকে একটু ভালো করে শিখে নিতে পারলে গণিতের খুব ইন্টারেস্টিং একটি জায়গা হলো ত্রিকোণমিতি। এটা শিখতে, এর অঙ্ক করতে খুব ভালো লাগার একটা জায়গা। এবার আসি ত্রিকোণমিতির অর্থ কী সেটা একটু জেনে নিই। ত্রিকোণমিতি এই শব্দটি এসেছে গ্রিক শব্দ ট্রাইগন মেট্রন এই কথাটি থেকে। এখানে ট্রাই কথার অর্থ হলো তিনটি, গণ কথার অর্থ হলো কোণ এবং মেট্রন কথার অর্থ হলো পরিমাপ। এই নিয়ে হলো আমাদের ত্রিকোণমিতি। তিনটি কোণের পরিমাপ মানে একটা ত্রিভুজের তিনটি কোণ আর তিনটে বাহু, এদের পরিমাপের মাধ্যমে আমি তাদের মধ্যে সম্পর্ক ধরে আমি অনেক সমস্যার সমাধান করতে পারি এই ত্রিকোণমিতির মাধ্যমে। এবার আসি, আমরা এতক্ষণ ধরে অনেকবারই কোণ কথাটা ব্যবহার করলাম। সেই কোণের প্রাথমিক যে ধারণা আমাদের আছে জ্যামিতিক কোণ, সেই জ্যামিতিক কোণ বিষয়টার সম্বন্ধে আমরা তার শ্রেণীবিভাগটা একটু জেনে নিই। এখন জ্যামিতিক কোণের শ্রেণীবিভাগ, জ্যামিতিক কোণ আমরা পড়েছি, বিভিন্ন কোণকে বিভিন্ন নাম দেওয়া হয়েছে, সেগুলো আমরা একটু মনে করে নিই। জ্যামিতিক কোণ তাকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়। প্রথম আসি একদম গোড়াতে 0 ডিগ্রি। 0 ডিগ্রি কোণটাকে বলা হয় শূন্য কোণ। তারপরে 0 ডিগ্রির থেকে বড় এবং 90 ডিগ্রির থেকে ছোট হলে সেই কোণটাকে বলা হয় সূক্ষ্মকোণ। 3 নম্বরে আসি 90 ডিগ্রি। 90 ডিগ্রিকে বলা হয় সমকোণ। তারপরে আসি 90 ডিগ্রির থেকে বড়, 180 ডিগ্রির থেকে ছোট, এই কোণটাকে বলা হয় স্থূলকোণ। আর 180 ডিগ্রি যে কোণের মান, সেই কোণটাকে বলা হয় সরল কোণ। আর 180 ডিগ্রির থেকে বড় কিন্তু 360 ডিগ্রির থেকে ছোট, তাহলে সেই কোণগুলোকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। এবং যে কোণের মান 360 ডিগ্রি, সেই কোণটাকে বলা হয় পূর্ণ কোণ। এই হলো 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি কোণের জ্যামিতিক কোণের বিভিন্ন শ্রেণীবিভাগ। এর বাইরে আর কোনো কোণ কিন্তু আমরা জ্যামিতিতে আলোচনা করিনি। 360 ডিগ্রির উপরে কোনো কোণ জ্যামিতিতে ছিল না, জ্যামিতিতে নেই। আমাদের যাবতীয় আলোচনা ছিল 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে। এখন তাহলে আমরা ত্রিকোণমিতিতে কোণকে কিভাবে আমরা ধারণায় আনি সেটা একটু আলোচনা করি। ত্রিকোণমিতিতে কোণ বলতে বোঝানো হয় একটি রশ্মি, সেটি যে বিন্দু থেকে নির্গত হয় সেই বিন্দুটিকে স্থির রেখে রশ্মিটি যদি ঘুরে, তাহলে ওই ঘূর্ণায়মান রশ্মিটি আলাদা আলাদা ঘূর্ণনের জন্য আলাদা পরিমাপের কোণ উৎপন্ন হয়। একটা রশ্মি মানে সেটা একটা বিন্দু থেকে নির্গত হয়, যে বিন্দুটা থেকে নির্গত হচ্ছে সেই বিন্দুটাকে স্থির ধরতে হবে এবং রশ্মিটির যে প্রাথমিক অবস্থান তার থেকে সেটি ঘূর্ণন হয়। রশ্মিটি বিভিন্ন বিভিন্ন ঘূর্ণনের জন্য বিভিন্ন বিভিন্ন কোণ উৎপন্ন হয়। এই হলো আমাদের ত্রিকোণমিতিতে কোণ গঠনের ধারণা। সেটা কেমনভাবে হয় আমরা একটু ছবির সাহায্যে দেখে নিই।
আমরা একটা রশ্মি ধরে নিচ্ছি ও এ, যার স্থির বিন্দুটা হলো ও, যেখান থেকে রশ্মিটা নির্গত হয়েছে সেই স্থির বিন্দুটা ও। এখন এই ওয়ে যদি কিছুটা ঘূর্ণন হয়, হয়ে যে যদি সেটা ওবিতে আসে, তাহলে তার ঘূর্ণন হলো, তার জন্য একটা কোণ পেলাম। কি কোণ? এই কোণটা পেলাম এ ও বি। আবার যদি আরও একটু ঘুরে যায়, সেটা ওবি থেকে ঘুরে গিয়ে ওসিতে চলে যায়, তাহলে প্রাথমিক অবস্থান ওয়ে থেকে ওসিতে গেল, তার জন্যে কোণ হলো এ ও সি। আরও যদি ঘুরে যায় তাহলে সেই ক্ষেত্রে ওডিতে চলে গেল, তার জন্যে কোণ হলো এ ও ডি। এইভাবে রশ্মির ঘূর্ণনের জন্যে আলাদা আলাদা ঘূর্ণনের জন্য আলাদা পরিমাপের কোণ উৎপন্ন হচ্ছে। এখন জ্যামিতিতে কোণ আমরা বললাম 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যেই সীমাবদ্ধ থাকে, কিন্তু ত্রিকোণমিতিতে কোণ কিন্তু এভাবে সীমাবদ্ধ নয়। ত্রিকোণমিতিতে ঘূর্ণায়মান রশ্মিটি এক একটি পূর্ণ পাকের জন্য 360 ডিগ্রি করে কোণ উৎপন্ন করতে পারে। এক পাক যদি ঘুরে তাহলে 360 ডিগ্রি, যদি দুপাক ঘুরে তাহলে 720 ডিগ্রি, যদি 3 পাক ঘুরে তাহলে 1080 ডিগ্রি। এইভাবে কিন্তু রশ্মিটা যত বেশি ঘুরবে তত বেশি বেশি পরিমাপের কোণ উৎপন্ন হবে। যেমন ধরো আমি বলছি একটা কোণ 840 ডিগ্রি, সেইটা কিভাবে উৎপন্ন হয়? ওই ক্ষেত্রে রশ্মিটা প্রাথমিক অবস্থান থেকে প্রথমে পুরো দুপাক ঘুরল, 360 360 720 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। তারপরে আরও 120 ডিগ্রি ঘুরল, দুটি পূর্ণ পাক, তারপরে আরও 120 ডিগ্রি। এইভাবে তৈরি হয় 840 ডিগ্রি কোণ। তার মানে 840 ডিগ্রি সমান 2 ইন্টু 360 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি। এইভাবে হয় ত্রিকোণমিতির কোণ। ত্রিকোণমিতি কোণের কোনো সীমাবদ্ধতা নেই, এটা যত খুশি বড় কোণ উৎপন্ন করতে পারে। এরপর আসি ধনাত্মক কোণ ও ঋণাত্মক কোণে। এখন দেখো, আমরা জ্যামিতিতে কোনো কোণ বলতে আমরা বুঝতাম ধনাত্মক কোণ, জ্যামিতিতে কোনো ঋণাত্মক কোণের ধারণা কিন্তু ছিল না। কিন্তু ত্রিকোণমিতিতে কিন্তু শুধু ধনাত্মক কোণ নয়, তার সাথে সাথে ঋণাত্মক কোণের একটা ধারণা কিন্তু আছে। সেই ক্ষেত্রে ধনাত্মক কোণও যেমন আছে, তার সাথে সাথে ঋণাত্মক কোণও আছে। এখন তাহলে ধনাত্মক কোণ কাকে বলে দেখি না। ওই যে আমাদের ঘূর্ণায়মান রশ্মিটি, সেই ঘূর্ণায়মান রশ্মিটি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে রশ্মিটি যদি তার বিপরীত দিকে ঘোরে, তাহলে যে কোণ উৎপন্ন হয় সেই কোণটাকে বলা হয় ধনাত্মক কোণ। আমরা এখন একটা ঘড়ি দেখে নিই যে ঘড়ির কাঁটাটা কেমনভাবে ঘোরে। 12 থেকে 1 2 3 4 এইভাবে, তাহলে বুঝতে পারছো ঘড়িটা দেখেই যে কাঁটাটা কোন দিকে ঘোরে। আমাদের প্রথমে যে কোণটা দেওয়া রয়েছে দেখো, এই কোণটা দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই কোণটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। তার মানে এটা কি কোণ? এটা হলো ধনাত্মক কোণ। আবার ঋণাত্মক কোণ কাকে বলে না, ঘূর্ণায়মান রশ্মিটি যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই দিকেই যদি ঘোরে, সেই ক্ষেত্রে যে কোণ উৎপন্ন হয় সেই কোণকে বলা হয় ঋণাত্মক কোণ।
নিচের ছবিটা দেখো, নিচের ছবিটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে রশ্মিটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছে। তার মানে এই ক্ষেত্রে যে কোণটা উৎপন্ন হয়েছে সেই কোণটা হলো ঋণাত্মক কোণ। এবার আসি কোণ পরিমাপের পদ্ধতি নিয়ে। আমরা অনেক ছোটবেলা থেকে কোণ মাপছি, কোণ মাপার একক আমরা জানি, কোণ মাপার একক হলো ডিগ্রি। এর বাইরে আর কোনো কোণ মাপার একক কিন্তু আমাদের জানা ছিল না। কিন্তু এই যে একক আমরা জানি ডিগ্রি, সেটা কোন পদ্ধতির একক, কোন পরিমাপের কোন পদ্ধতির একক তাও আমরা জানি না। তাহলে কোন পরিমাপের পদ্ধতি কি, তাদের একক কি, এগুলো আমরা একটু জানব। এখন কোন পরিমাপ করা হয় দুভাবে। ত্রিকোণমিতিতে দুটি পদ্ধতিতে কোন পরিমাপ করা হয়। এক নম্বর পদ্ধতি হলো ষষ্ঠিক পদ্ধতি, দু নম্বর পদ্ধতি হলো বৃত্তীয় পদ্ধতি। আমরা প্রথমে একটু জেনে নিই ষষ্ঠিক পদ্ধতি বিষয়টা। ষষ্ঠিক পদ্ধতি বিষয়টা কি, প্রথমেই তাহলে ষষ্ঠিক পদ্ধতির এককগুলো কি কি আছে সেগুলো দেখে নিই। ষষ্ঠিক পদ্ধতিতে কোণের এককগুলি হলো ডিগ্রি, মিনিট, সেকেন্ড। আমাদের মিনিট সেকেন্ড সময়েও পেয়ে এসছি, এই ক্ষেত্রেও তাই। ডিগ্রি, মিনিট, সেকেন্ড, তার মানে আমরা যে কোণ মাপতাম ডিগ্রিতে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, আমরা স্কেল কম্পাসের সাহায্যে কোণ এঁকেওছি, সেই ক্ষেত্রে যে ওই ডিগ্রিতে যে কোণগুলো মাপতাম সেগুলো হলো ষষ্ঠিক পদ্ধতিতে কোণের পরিমাপ। আর তার সাথে সাথে আরও দুটি একক আমরা পেলাম, মিনিট এবং সেকেন্ড। এখন ডিগ্রি যখন পেলাম, 1 ডিগ্রির ধারণাটা আমাদের চাই যে 1 ডিগ্রির বিষয়টা কি না। এই পদ্ধতিতে দুটি পরস্পরছেদী সরলরেখা একে অপরের উপর উলম্বভাবে দাঁড়ালে যে কোণ তৈরি হয় তাকে সমকোণ বলে। একটা সরলরেখার উপরে আর একটা সরলরেখা উলম্বভাবে থাকবে, পরস্পর ছেদী সরলরেখা উলম্বভাবে থাকলে তাদের মধ্যে যে কোণটা পাওয়া যায় সেটাকে বলা হয় এক সমকোণ। আর এই এক সমকোণের 90 ভাগের 1 ভাগকে বলা হয় 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি বোঝা গেল, একটা সরলরেখার উপরে আর একটা সরলরেখা উলম্বভাবে আছে, তার ফলে যে কোণটা পাওয়া যায় সেটা হলো এক সমকোণ। এই এক সমকোণের 90 ভাগের 1 ভাগ হলো 1 ডিগ্রি। এদের মধ্যে সম্পর্কগুলো তাহলে প্রথম আমরা পেয়ে গেলাম, এক সমকোণ সমান 90 ডিগ্রি। 90 ভাগের 1 ভাগ যদি 1 ডিগ্রি হয় তাহলে 90টা ভাগ মিলে হলো 90 ডিগ্রি, এক সমকোণ। এবার 90 ডিগ্রি পেলাম, ডিগ্রিকে এরপর মিনিটে প্রকাশ করলে কি হয় না, 1 ডিগ্রি সমান 60 মিনিট। 1 ডিগ্রি সমান 60 মিনিট। আমাদের ঘন্টা, মিনিট, সেকেন্ডের ক্ষেত্রেও কিন্তু 1 ঘন্টা সমান যেমন 60 মিনিট, এই ক্ষেত্রেও 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট। আবার 1 মিনিট সমান হলো 60 সেকেন্ড। তার মানে এইখানটা খুব সহজ, ঘন্টা, মিনিট, সেকেন্ডের মধ্যে যে সম্পর্ক সে একই রকম সম্পর্ক। আমরা কিন্তু কোণের একক ডিগ্রি, মিনিট, সেকেন্ডের ক্ষেত্রে মিনিটটা অন্তত জেনে আছি যে আমাদের ভারতের প্রমাণ সময় যে দ্রাঘিমাংশকে ধরে মাপা হয় 88 ডিগ্রি 30 মিনিট, সেই মিনিট হলো এটা। কিংবা কলকাতার দ্রাঘিমাংশ 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, এগুলো হলো সবই হলো এই মিনিট। তাহলে এর ব্যবহার কিন্তু আমরা আগেও করে এসেছি। এরপর আসি বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি যখন, তাহলে তার একক চাই। বৃত্তীয় পদ্ধতির একক কি?
বৃত্তীয় পদ্ধতিতে কোণের একক হলো রেডিয়ান। রেডিয়ান বৃত্তীয় পদ্ধতিতে কোণের একক। এখন আমরা দেখি এক রেডিয়ান কি, যেমন 1 ডিগ্রিটা কিভাবে পেয়েছি আমরা জেনেছি। তাহলে 1 রেডিয়ান মানে কি, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করে তার পরিমাপকে 1 রেডিয়ান বলে। একে লেখা হয় 1, তার মাথাতে লেখা আছে সি। 1-এর মাথাতে আছে সি, এটা হলো 1 রেডিয়ানের, রেডিয়ানের একক সিটা মাথাতে। যেমন ডিগ্রি তেমন এটা সি। আর একবার বলছি 1 রেডিয়ান মানে কি, একটা বৃত্ত, সেই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যতটা, সেই ব্যাসার্ধটাকে যদি, ব্যাসার্ধ মানে সেটা তো একটা রেখাংশ, সেটা সোজা, আর বৃত্তের পরিধিটা বৃত্তচাপটা সেটা বাঁকা, ওই ব্যাসার্ধটাকে যদি আমি ওই বাঁক বরাবর বাঁকাতে থাকি ব্যাসার্ধটা, তাহলে ওই রেখাংশটা বেঁকে যতটা বৃত্তচাপের সমান হচ্ছে, সেই বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ, কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করছে, সেই কোণটার পরিমাপটাই হলো 1 রেডিয়ান। ছবি দেখলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে। এই হলো তার ছবি। দেখো, আর ও কেন্দ্রীয় বৃত্তের, আর হলো ব্যাসার্ধ, এই আর ব্যাসার্ধের সমান এই যে যে বৃত্তচাপটা রয়েছে বাদামিটার রংটা যেটা, এটা 1 রেডিয়ান। এই বাঁকটা আর ওই ব্যাসার্ধ রেখাংশটাকে বাঁকালে ওই অংশটা হবে আর, ওইটাই হলো 1 রেডিয়ান। এবার ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে সম্পর্ক দেখি। ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে সম্পর্ক কি? আমরা জানি ষষ্ঠিক পদ্ধতিতে বৃত্তের পুরো এক পাক, একটা বৃত্তের পরিধি বরাবর পুরো যদি একটা পাক ঘুরে আসি, তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় না 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এখন আমরা ষষ্ঠিক পদ্ধতিতে তো জানি, বৃত্তীয় পদ্ধতিতে ওই কোণটা কতটা হয় দেখি। একটা বৃত্ত, আমাদের এই যে এখানে যে বৃত্তটা আছে, সেটা তো বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে এর পরিধি কত? সূত্র আমরা জানি, ক্লাস 9-এ পড়েছি পরিধি সূত্র, 2πr একক। তাহলে দেখো, আমরা যে 1 রেডিয়ানের সংজ্ঞা পড়েছি সেই অনুযায়ী হচ্ছে আর একক ব্যাসার্ধের বৃত্তচাপ কেন্দ্রে কোণ উৎপন্ন করে 1 রেডিয়ান। তাহলে ঐকিক নিয়ম অনুযায়ী যদি আমরা 1 একক দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে কোণ উৎপন্ন করবে কত, আর দিয়ে ভাগ হবে, মানে 1/r রেডিয়ান। তাহলে আমাদের পুরো এক পাক মানে 2πr, তাহলে 2πr একক দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে কোণ উৎপন্ন করে 2πr/r আর রেডিয়ান। তাহলে আর আর কেটে দিলে পড়ে থাকে 2π রেডিয়ান। তার মানে বৃত্তীয় পদ্ধতিতে বৃত্তের পুরো একটি পাক ঘুরে আসা মানে 2π রেডিয়ান। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে বৃত্তের পুরো এক পাক মানে হলো 2π রেডিয়ান। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে 2π রেডিয়ান, ষষ্ঠিক পদ্ধতিতে সেটা হলো 360 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারছি 360 ডিগ্রি সমান 2π রেডিয়ান। আমরা যদি দুদিকেই ভাগ করে দিই, 2 দিয়ে ভাগ করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। এবার দেখি 1 ডিগ্রি আর 1 রেডিয়ানের মধ্যে সম্পর্ক কি। 1 ডিগ্রি কি আর 1 রেডিয়ান কি, দুজনের মধ্যে সম্পর্ক আমরা পেয়েছি। পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান কি না 180 ডিগ্রি ভাজিত পাই ডিগ্রি। পাইয়ের মান আমরা জানি 22/7, বা দশমিকে বললে 3.14।
তার মানে 180 ডিগ্রি ভাজিত 3.14 ডিগ্রি। এখন 180কে 3.14 দিয়ে ভাগ করলে আমরা পাবো 57.32 ডিগ্রি প্রায়। তাহলে দেখো 1 রেডিয়ান মানে ডিগ্রিতে পেয়ে গেলাম 57.32 ডিগ্রি। তাহলে যদি আমি 1 ডিগ্রি আর 1 রেডিয়ানের মধ্যে তুলনা করি, 1 রেডিয়ানটা কিন্তু 1 ডিগ্রির থেকে অনেকটা বড়। তাহলে আমি সেখান থেকে বলতে পারছি যে 1 রেডিয়ান গ্রেটার দেন 1 ডিগ্রি। ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে রেডিয়ানটা কিন্তু বেশ বড়। এর উল্টোটার কথা হলে 1 ডিগ্রি সমান দেখি কত রেডিয়ান হয়। আমরা পেয়েছি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কি না, 1 ডিগ্রি সমান হচ্ছে পাই ভাজিত 180 রেডিয়ান। পাই মানে 3.14, তাহলে 3.14 ভাজিত 180 রেডিয়ান। তাহলে এই ভাগটা করলে আমরা পাবো 0.0174 রেডিয়ান প্রায়। এরপর এককের পরিবর্তন। আমরা যদি ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে চাই বা রেডিয়ান থেকে ডিগ্রিতে আসতে চাই, বা ষষ্ঠিক পদ্ধতি থেকে যদি আমি বৃত্তীয় পদ্ধতিতে যেতে চাই, বৃত্তীয় পদ্ধতি থেকে যদি ষষ্ঠিক পদ্ধতিতে আসতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কি করলে আমরা করতে পারবো খুব সহজেই। ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে পরিবর্তন করতে চাই, তাহলে সেইটাকে পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়। ডিগ্রিটাকে পাই বাই 180 দিয়ে গুণ করলে সেটা রেডিয়ানে হয়। যেমন 60 ডিগ্রি, তাকে রেডিয়ান করলে 60 গুণিত পাই বাই 180, এবার কাটাকাটি করে যা হবে তত রেডিয়ান। কাটাকাটি করলে হয় 60 আর 180 কাটাকাটি করলে হয় পাই বাই 3 রেডিয়ান। সেটি হবে বৃত্তীয় পদ্ধতিতে মান। আর রেডিয়ানকে যদি ডিগ্রিতে পরিণত করতে হয়, রেডিয়ানকে ডিগ্রিতে পরিণত করতে হলে আমাদেরকে তার উল্টোটা 180 বাই পাই দিয়ে গুণ করতে হবে। অথবা আর একটা কাজ করতে পারি, রেডিয়ান সাধারণত পাই দিয়ে মানটা দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো পায়ের জায়গায় 180 ডিগ্রি লিখে দেব। যেমন যদি রেডিয়ানে মান দেওয়া থাকে পাই বাই 2, সেটা ডিগ্রিতে হবে কি পায়ের জায়গায় 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি বাই 2 কাটাকাটি করলে হয় 90 ডিগ্রি। তার মানে যেটা রেডিয়ানে পাই বাই 2, বৃত্তীয় পদ্ধতিতে মান পাই বাই 2 রেডিয়ান, সেটা ষষ্ঠিক পদ্ধতিতে মান হলো 90 ডিগ্রি। এবার আমরা কিছু সমস্যার সমাধান করি। আমরা তো অনেকটাই জানলাম, রেডিয়ানকে ডিগ্রি করতে পারছি, ডিগ্রিকে রেডিয়ান করতে পারছি, ডিগ্রি মিনিট সেকেন্ডের সম্পর্ক জেনে গেছি। এগুলো দিয়ে কিছু সমস্যা সমাধান আমরা করি। ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করি। প্রথম হলো 6312 মিনিট। তাহলে 6312 মিনিট আমরা ঘন্টা মিনিট সেকেন্ডের অঙ্ক যেমন করে করতাম সেইভাবেই হবে। 6000 তোমাদের বইয়ের অঙ্ক 6312 সেকেন্ড। 6312 সেকেন্ড, সেটাকে কি ঘন্টা ডিগ্রি মিনিট সেকেন্ডে পরিবর্তন করতে হবে। যেমনভাবে আমরা ঘন্টা মিনিট সেকেন্ডের অঙ্ক করেছি সেই একই রকমভাবে হবে। দেখে নাও তাহলে কিভাবে করি। প্রথমে সেকেন্ডটাকে 60 ডিগ্রি দিয়ে ভাগ করব। 60 ডিগ্রি দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 105 মিনিট, ভাগশেষ পড়ে থাকছে 12 সেকেন্ড। তারপরে আবার ওই মিনিটটাকে আবার 60 দিয়ে ভাগ করব, ভাগফল হচ্ছে 1, তার মানে সেটা ডিগ্রি, আর ভাগশেষ থাকছে 45 মিনিট। তার মানে 6312 সেকেন্ড সমান হয়ে যাবে 1 ডিগ্রি 45 মিনিট
সেকেন্ড। আর একটা অঙ্ক রয়েছে 72.04 ডিগ্রি, এইটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করতে বলা আছে। এই ক্ষেত্রে আমরা কি করব না, প্রথমে দেখো 72টা যেহেতু পূর্ণ আছে, তার মানে 72 ডিগ্রি প্লাস 0.04 ডিগ্রি, আমরা পূর্ণটাকে আলাদা করে নিলাম। বাকি যে ভগ্নাংশটা রয়েছে 0.04, সেইটাকে প্রথমে 60 দিয়ে গুণ করে দিচ্ছি, তার মানে সেটা মিনিট হবে। তার মানে সেটা ইন্টু 60, 0.04 ইন্টু 60 গুণ করলে হয় 2.4, তার মানে ওটা হয়ে গেল 2.4 মিনিট। ওইখানে আবার 2 মিনিট পূর্ণ আছে রেখে দিলাম, 0.4 ভগ্নাংশ আছে সেটা আলাদা করে, তাকে আবার 60 দিয়ে গুণ করছি, তাহলে হয় 0.4 ইন্টু 60 মানে 24 সেকেন্ড। তার মানে পুরোটা দাঁড়াচ্ছে কি 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড, এইটাই হবে উত্তর। তোমরা একটু খাতাতে কষে নেবে এটা। তারপর একটা অঙ্ক আসছে, বৃত্তীয় মানে প্রকাশ করি। বৃত্তীয় মানে প্রকাশ করলে কি, যেমন 60 ডিগ্রি আমি আগেই বলেছি π/180 দিয়ে গুণ, খুব সহজ, π/180 দিয়ে শুধু গুণ, তাহলেই রেডিয়ান হয়ে যাবে। 60 ডিগ্রি আছে আর -67 ডিগ্রি 30 মিনিট আছে, তাহলে প্রথমেরটা দেখো 60 ডিগ্রি মানে 60 ইন্টু π/180 রেডিয়ান, 60কে 180কে 60 দিয়ে কেটে দিলে হয় 3, তাহলে π/3 রেডিয়ান। আর -67 ডিগ্রি 30 মিনিটটাকে প্রথমে আমাকে ডিগ্রিতে নিয়ে আসতে হবে, কারণ ডিগ্রির সাথে রেডিয়ানের আমরা সম্পর্কটা জানি। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করছি, প্রথমে মাইনাস দিয়ে ব্র্যাকেট করে লিখছি 67 ডিগ্রি প্লাস 30 মিনিট। 30 মিনিটটাকে ডিগ্রিতে নিয়ে যাচ্ছি, 60 দিয়ে ভাগ করলে হয় হাফ মিনিট, তার মানে 67.12 ডিগ্রি, তার মানে এটা হয়ে যাচ্ছে 135/2 ডিগ্রি, মাইনাস 135/2 ডিগ্রি। তারপর আমরা এটাকে রেডিয়ানে প্রকাশ করব ইন্টু π/180 দিয়ে গুণ করে। π/180 দিয়ে গুণ করলে 45 দিয়ে কাটাকাটি হয়ে যাবে, 45 ডিগ্রি দিয়ে কাটাকাটি করলে 135কে কেটে হবে 3, 180কে কাটলে হবে 4, তার মানে উত্তর আসবে -3π/8, -3π/8 রেডিয়ান। আরও একটা প্রবলেম দেখি, একটি ত্রিভুজের একটি কোণের মান 60 ডিগ্রি, দ্বিতীয় কোণটির মান π/12, তৃতীয় কোণটির ষষ্ঠীক ও বৃত্তীয় মান কত? তাহলে প্রথম কোণটা আমরা পাচ্ছি 60 ডিগ্রি, দ্বিতীয় কোণটা পাচ্ছি π/12, মানে পাই মান হচ্ছে 180 ডিগ্রি, বলেছি পায়ের জায়গায় 180 ডিগ্রি বসিয়ে দিতে, তার মানে কাটাকাটি করলে হবে 15 ডিগ্রি, তাহলে একটা হলো 60, একটা 15, তাহলে তৃতীয় কোণটা কত হবে, 60 আর 15 75, 180 থেকে 75 বাদ দিলে হয় 105 ডিগ্রি। 105 ডিগ্রি, এই ডিগ্রি মানে এটাই ষষ্ঠিক পদ্ধতিতে মান, তাহলে তৃতীয় কোণটার ষষ্ঠিক পদ্ধতিতে মান হলো 105 ডিগ্রি। এবার বৃত্তীয় পদ্ধতিতে মান, এই 105কে আমরা গুণ করব π/180 রেডিয়ান দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে হবে 105, 15 7 105, 180কে 15 দিয়ে কাটলে হয় 12, তার মানে 7π/12 রেডিয়ান। এই হলো তৃতীয় কোণের বৃত্তীয় পদ্ধতিতে মান। যাই হোক, আমরা কোণ পরিমাপের যে চ্যাপ্টারটি, কোণ পরিমাপের ধারণা ত্রিকোণমিতির, সেই চ্যাপ্টারে আমরা আলোচনা করলাম। তোমাদের ধারণা বেশ কিছুটা নিশ্চয়ই স্পষ্ট হলো। এর সাথে সাথে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের এই চ্যাপ্টারটি খুব ভালো করে একবার পড়ে নেবে, উদাহরণগুলি ভালো করে দেখবে, দেখবার পর অনুশীলনীর অঙ্কগুলি তোমরা ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক
তোমরা সমাধান করো, নিশ্চয়ই সমাধান করতে পারবে। যাই হোক, আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। পরবর্তীতে আমি ত্রিকোণমিতির এর পরে চ্যাপ্টারের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব।